যে প্রশ্নটির উত্তরে যারা মাহবুব হাসান ভূঁইয়া পিঙ্কু বলছিলেন যে এই যে নমিনেশন কেন্দ্রিক যে আলোচনা এবং জোটের রাজনীতি নিয়ে যদি আমরা একটুখানি কথা বলি, যে এই মুহূর্তে আপনি বললেন নতুন রাজনৈতিক শক্তির যে উত্থানের কথা ছিল এবং তারা যে কমিটমেন্ট দিয়ে, আমি এনসিপির কথাই বলছি, এবং সেই রাজনীতি এখন কোন জায়গায় আছে, কমিটমেন্টের জায়গা থেকে আপনি নিশ্চয়ই পরিষ্কারভাবে তাদের অনেকেই পদত্যাগ করেছে এবং জামাতের সাথে যে তাদের অ্যালায়েন্স সেটিকে উল্লেখযোগ্য সংখ্যক নেতারা সেটি সমর্থন করেনি, অনেকে পদত্যাগ করেছে, তারা অ্যালায়েন্সে গিয়েছে জামাতের সাথে। এখন কৌশলগত যে ঐক্য বিএনপির জন্য সেটি কীরকম হবে, যেহেতু খালেদা জিয়া এখন নেই, সেই জোটের রাজনীতিটা কেমন হবে? দেখেন, এই ক্ষেত্রে রাজনীতির লোক হিসেবে আমি বলবো যে আমি তো ছাত্র জীবন থেকে একটা ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম এবং দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে তৎপর ছিলাম একটা অবস্থান থেকে। তো সেই জায়গা থেকে আমি যেটা বুঝি সেটা হলো রাজনীতিতে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো নীতি এবং দ্বিতীয় হলো কৌশল, এবং নীতি এবং কৌশল হাত ধরাধরি করে চলে। নীতিহীন কৌশল কিন্তু নয়, কিন্তু কৌশল কখনোই কিন্তু নীতিহীন হলে চলবে না। বিএনপি অ্যাজ এ লিডার অফ দ্য হোল অ্যালায়েন্স, তার একটা নির্দিষ্ট নীতি, যেটা তারেক রহমান ৩১ দফা সংস্কারের মধ্য দিয়ে তারা অতি সাম্প্রতিককালে জাতির সামনে প্লেস করেছিল। অ্যাট দ্য সেম টাইম আমাদের তরুণদের যে শক্তি, জুলাই চার্টারের কথা যারা বলেছে, এই এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ অথবা শিক্ষক নেটওয়ার্ক বা আমরা যারা পেশাজীবী হয়ে আমরা যারা এই মানুষ হত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমাদের সামনে ছিল রাষ্ট্র সংস্কারের প্রশ্ন। অর্থাৎ এবারের গণতন্ত্রের মূল চ্যালেঞ্জের মূল ফোকাসের জায়গাটাই ছিল রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার তো কোনো অলিক কল্পনা নয়, রাষ্ট্র সংস্কার কোনো সোনার পাথর বাটি নয়, রাষ্ট্র সংস্কার একটা পরিষ্কার স্পষ্ট বিষয়। সেটা জুলাই চার্টারের মধ্য দিয়ে জাতির সামনে এসেছে, যেটা গণভোটের কথা দিয়ে সামনে এসেছে। এখন এই গণভোটকে কি আমরা নাকচ করছি? আপনি দেখেন, নমিনেশন নিয়ে এত কথা, জোট রাজনীতি নিয়ে এত কথা, গণভোট নিয়ে কিন্তু কোনো আলাপ নাই। কিন্তু গণভোটে একটা ফান্ডামেন্টাল কিছু প্রশ্ন কিন্তু জাতির সামনে রাখা হয়েছে। আপনি কোথাও কোনো বক্তৃতায় কোনো দলের পক্ষ থেকে গণভোটের পক্ষে বিপক্ষে কোনো ক্যাম্পেইন শুনতে পাবেন না, অথচ বাংলাদেশে একটি গণভোট হতে যাচ্ছে। তাহলে এই যে জাতির সঙ্গে পক্ষ থেকে কিন্তু হ্যাঁ ভোট দিতে বলা হয়েছে, এবং সরকার একটা পক্ষ নিয়েছেন এখানে, আবার যে সরকার নিরপেক্ষ হওয়ার কথা, আমরা সংবাদে সেটি পড়েছি যে সরকার তো কোনো দল নিরপেক্ষ, সরকারও কিন্তু একটা রাজনৈতিক পক্ষ আমি বলবো এখানে। সে গণভোটের প্রশ্নমালার পক্ষে জনগণকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, তার মানে সরকার এখানে একটা রাজনৈতিক পক্ষ। তাহলে কোন কোন রাজনৈতিক দলগুলো না ভোট দিতে বলেছে? তাহলে সেই প্রশ্ন এসে যায়, তাহলে যারা না ভোট দিতে বলছে আর সরকার এখানে হ্যাঁ ভোট দিতে বলছে, তাহলে সরকার কি আর কোনো নিরপেক্ষ থাকে? কারণ সরকার যদি নির্দলীয় বা সকল দলের সমর্থনে ম্যান্ডেট নিয়ে হয়ে থাকে, তাহলে সে জনগণকে নাও বলবে না, হাও বলবে না, জনগণই ঠিক করবে তারা হ্যাঁ দিবে না না দিবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ব্যাপারটাই একটা জগা খিচুড়ি, অর্থাৎ মানে কত নিরপেক্ষতা তুমি কার, এরকম একটি প্রশ্ন জাতির সামনে চলে আসছে। কিন্তু আমরা এত কিছুর পরেও যে জায়গাটাকে ফোকাস করব সেটা হলো, আমাদের হাইকোর্ট বিভাগে যখন এই জোটের মার্কা নিয়ে যখন মামলা হয়, আমি সেই মামলার শুনানিকালে উপস্থিত ছিলাম এবং আরও অনেক আমার বিজ্ঞ সহকর্মী আইনজীবী সেখানে ছিলেন। সেখানে নানান যুক্তিতর্ক সেদিন শুনানিকালে হয়েছে। সেই শুনানিতে বিজ্ঞ আদালত এবং বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে যে বিষয়গুলো আমরা প্লেস করেছি, বলার চেষ্টা করেছি, সেটি হলো যে নীতির প্রশ্ন। অর্থাৎ যখন একটা দল গঠিত হয়, সেটা ছোট হোক বড় হোক, আমি ছোট দল বলে কাউকে অবজ্ঞা করছি না বা বড় দল বলে কাউকে বিশেষ জায়গাও দিচ্ছি না, কিন্তু প্রত্যেকের তো একটা নিজস্ব নীতি আছে এবং যার যার নীতিগত দূরত্ব বজায় রেখেই তারা কিন্তু জোটটা করে এবং সেই জোট করার ক্ষেত্রে একটা নীতিগত ঐক্যের জায়গা তৈরি হয়, কিন্তু দূরত্বের জায়গাটাও কিন্তু মানুষের সামনে স্পষ্ট রাখা হয়। আমি যদি একটা ছোট দলের বড় নেতা হই, আমি আমার কর্মীদেরকে বোঝাবো যে ভাই, আমি একটা ছোট দলের বড় নেতা, বিএনপি একটা বড় দলের বড় নেতা, আমি তার সঙ্গে ঐক্য করেছি আমার এই লক্ষ্যগুলো হাসিল করার জন্যে। কিন্তু আমি আমার কর্মীদেরকে অন্ধকারে রেখে আমার দোকানপাট চারটি বাট্টি গোল করে আমি যদি তখন একাকার হয়ে যাই, সেখানেই কিন্তু নীতি এবং কৌশলের জায়গাটি প্রশ্নবিদ্ধ হয়। সেরকমই হলো। আপনি দেখেন, ভারতে নরেন্দ্র মোদীর জোটে যারা আছে
তারা সকলেই কিন্তু পদ্মফুল মার্কা নিয়ে নির্বাচন করে না। আবার সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর কংগ্রেসের যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সে সবাই কিন্তু পাঞ্জা মার্কা নিয়ে আপনার নির্বাচন করে না। সেখানে বামপন্থীরা তাদের আলাদা কাস্তে মার্কা নিয়ে সেখানে নির্বাচন করে। আমাদের তো সেই প্রভিশন ছিল, আমাদের দেশে সেটা ছিল, কিন্তু সেটা তো আসলে এখন সেটা কেন থাকছে না? থাকছে না এই কারণে, যেটা আমি কোর্টে শুনেছি সেটাই বলছি, যে এক পক্ষ বলছে যে বড় দলের মার্কাটা বেশি পরিচিত এবং এটা দিয়ে বেশি করে মানুষের কাছে যাওয়া যায়, অতএব আমার লক্ষ্য তো হলো মানুষের কাছে যাওয়া, এই জন্য আমি বড় দলের মার্কাটা চাই। কিন্তু বিজ্ঞ আদালত সেই রায়, সেই আবেদন খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ আদালত বলেছেন, উচ্চ আদালত বলেছে যে আপনারা যার যার পরিচয় বহাল রেখে জোট রাজনীতি করবেন, আপনাদের মধ্যে যে সামান্যতম হলেও যেটুকু ডিফারেন্স আছে এটা যেন আপনাদের কর্মীরা বুঝতে পারে। না হলে রাজনীতির এই ভিন্নতা বৈচিত্র্য কেন আলাদা? তাহলে আমি তো আগামীকাল বিএনপি করতে পারি, আমার আলাদা জোট তো আলাদা দলের পরিচয় রাখার তো কোনো দরকার নেই। শেষ মুহূর্তে এসে একদম 11th আওয়ারে এসে আমি সমস্ত পরিচয় মুছে দেব, এই নৈতিক এই যে বিবেকের এই তাড়নার জায়গাটা কিন্তু এখানে। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে অন্য ফর্মে যখন এনসিপির যখন জামাতের সঙ্গে জোট করার ডিসিশন নিল, এইটার কেন রিপারকেশন হলো? সেখানেও কিন্তু আবার নীতির প্রশ্ন, সেখানে কিন্তু মার্কার প্রশ্ন না, সেখানে নীতির প্রশ্ন হলো এই, যেই নারী নেত্রীরা এনসিপির শীর্ষ পর্যায়ে ছিল তারা চোখের সামনে দেখলো যে জামাতে ইসলাম এমন একটি দল, আমার জানা মতে সে একটিও নারীকে তারা পার্লামেন্টে নমিনেশন দেয় নাই, অর্থাৎ নেতৃত্বে নারীকে তারা অ্যালাউ করছে না। তাহলে এনসিপি যারা মধ্যপন্থার কথা বলছে, এনসিপি যারা নয়া বন্দোবস্তের কথা বলছে, সেখানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এবং ভোটারেরও অর্ধেক নারী, সে নারীর কোনো প্রতিনিধিত্ব নাই। তাহলে এটা কি আধুনিক রাজনীতির বা মধ্যপন্থার রাজনীতির পরিচয় বহন করে? এবং একই রকম ভাবে আপনি দেখেন বিএনপির মতো দল, এটা আমি বিএনপির নেতৃত্বের সমালোচনাই করবো, আমি জানি না বেগম জিয়া থাকলে এটা হতো কিনা, সেখানে 300 আসনের মধ্যে মাত্র 10টি সিটে তারা নারীদেরকে নমিনেশন দিয়েছে। আপনি দেখেন রুমিন ফারহানার মতো একটা ভোকাল নেত্রী, আমি ব্যক্তি হিসেবে বলছি, তিনি বহিষ্কার হয়েছেন, তিনি বহিষ্কার হয়েছেন। এই যে অবস্থা, এটা তো কাম্য ছিল না।